আমি গতকালকের কন্ট্রাক্ট পেপারের সঙ্গে আরও দুটো পেপার অ্যাড করেছি, যেগুলো হয়তো বা তোমার ফেভারের। পেপারগুলো সাইন করে দাও, আমি তোমার নানাইয়ের ট্রিটমেন্টের পারমিশন দিয়ে দিচ্ছি। কথাটা শুনতেই যেন রিদিয়ার চোখ মুখ রক্তিম হয়ে উঠল। তারপর দাঁতে দাঁত পিষে বলে উঠল, আমি কোনো পেপারে সাইন করব না। আপনি এই মুহূর্তে পারমিশন দেবেন, নইলে আমি আপনাকে শেষ করে দিব। কায়ান বাঁকা হাসি দিয়ে বলে উঠল, আমি জানি তুমি পারবে না, তুমি কখনোই আমাকে আঘাত করতে পারবে না মিস শেখ। সো তুমি সাইন করে দাও, আমি এক্ষুনি পারমিশন দিয়ে দেব। তুমি সাইন না করলে আমি পারমিশন দেব না। রিদিয়ার শরীর আগে থরথর করে কাঁপছে, চোখ নাক মুখ দিয়ে পানি ঝরছে। তার বুকের ভেতর জমে থাকা অসহায়তা যেন আর ধরে রাখা যাচ্ছে না। একদিকে নানা জীবন মৃত্যুর লড়াই, আর অন্যদিকে এই নিষ্ঠুর শর্ত। এক মুহূর্তের জন্য তার চোখে এমন এক যন্ত্রণা ফুটে উঠলেও যেন পুরো পৃথিবী তাকে এক কোণে ঠেলে দিয়েছে। হঠাৎই সে কায়নের হাত থেকে কাগজগুলো নিয়ে নিল। কাগজগুলো তার কাপা হাতে শক্ত করে ধরা। এই দৃশ্য দেখে কায়নের ঠোঁটে ধীরে ধীরে এক বিজয়ের হাসি ফুটে উঠল। আমি জানতাম তুমি সাইন করবে। কিন্তু সেই হাসি মুহূর্তেই বদলে গেল যখন রিদিয়া পেপারগুলো মাঝখান থেকে ছিঁড়ে সাইডে ফেলে দিল। একবার চোখ বুলিয়েও দেখল না পেপারগুলোতে কি লেখা আছে। কাগজগুলো বাতাসে ভেসে মেঝেতে ছড়িয়ে পড়ল। জিম রুমে কয়েক সেকেন্ডের জন্য এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এলো। এরপর রিদিয়া কাপা কণ্ঠে বলে উঠল, পারমিশনটা এক্ষুনি দেবেন, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। তার চোখে তখন কোনো ভয় নেই, শুধু এক অদ্ভুত কঠোরতা। যেন এই মুহূর্তে সে সত্যিই সব কিছু করতে পারে। পেপারগুলো ছেঁড়ার কারণে কায়ানেরও চোখ মুখের রং ভয়ঙ্কর হয়ে উঠল। তার সেই বিদ্রুপ মাখা হাসির চেহারা বদলে এখন তার চেহারায় কঠিন রূপ ধারণ করেছে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, মুখের পেশিগুলো টান টান হয়ে উঠল, যেন কেউ আগুনের মধ্যে আরও ঘি ঢেলে দিয়েছে। সেই মুহূর্তে রিদিয়া ওখান থেকে চলে যেতে যাবে, ঠিক তখন পেছন থেকে ভয়ঙ্কর স্বরে বলে উঠল, পারমিশন তো তুমি পাবে না। কথাটা যেন বাতাস কেটে গেল। হৃদিয়ার পা থমকে গেল। এক মুহূর্তের জন্য তার শরীর স্থির হয়ে গেল। ঠিক কি যেন হলো, সেই মুহূর্তের মধ্যেই হৃদিয়ার চুলের কাঁটা এসে গুজে গেল কায়ানের বুকে। তার চোখে তখন আর কোনো দ্বিধা নেই, শুধুই আগুন। সব কিছু থেমে গেল। কায়ানের শরীর মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। সে নিচের দিকে তাকালো। তার বুকের পাশে গেঁথে আছে সেই ধারালো কাঁটা। বুকের থেকে রক্ত ঝরে পড়ছে, কিন্তু আশ্চর্য, তার মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই। যেন শরীরের ব্যথা তার অনুভূতিতেই পৌঁছচ্ছে না। সে শুধু তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা রিদিয়ার দিকে। তার নীলাভ চোখে স্পষ্ট বিস্ময়। সামনেও ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তার দিকে রিদিয়া। কায়ান যেন বিশ্বাসই করতে পারছে না এই মেয়ে সত্যিই তার রক্ত ঝরালো। রিদিয়া তার হাতের জোর বাড়িয়ে কাঁটাটা বার করে নিল। কায়ানের বুক থেকে আবার রক্ত গড়িয়ে পড়ল। এরপর ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, আমি আর দুর্বল নই মিস্টার আর্সলান। বলেছিলাম শেষ করে দিব, পারমিশন দিন, নইলে এবার পুরোপুরি শেষ করে দিব। এই বলে রিদিয়া একবারও পেছনে না তাকিয়ে সামনের দিকে পা বাড়িয়ে বেরিয়ে গেল। মুহূর্তেই কিছু গার্ড ছুটে আসলো। পিছন পিছন ছুটে আসলো ক্রিস্টিয়ানো। কায়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, রক্ত ঝরছে, ঘাম ঝরছে, যেন এক ভয়ঙ্কর নিস্তব্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে। কয়েক সেকেন্ড আগেও যেখানে উত্তেজনা, রাগ আর সংঘর্ষে বাতাস ভারী হয়েছিল, সেখানে এখন শুধু শোনা যাচ্ছে কায়ানের ভারী নিঃশ্বাস। তার নীলাভ রক্তিম চোখের দৃষ্টি এখনও দরজার দিকে। চোয়াল শক্ত হয়ে কঠিন রূপ নিয়েছে। তার হাতের পেশিগুলো টান টান হয়ে উঠেছে, যেন ভেতরে জমে থাকা কোনো বিস্ফোরণ ঠিক এখনই বেরিয়ে আসবে। ক্রিস্টিয়ান চিন্তিত কাপা কণ্ঠে বলে উঠল, স্যার, স্যার, রক্ত, আপনার বুক থেকে রক্ত বেরোচ্ছে। গার্ডগুলো বিস্ময়ে নিয়ে তাকিয়ে আছে তার দিকে। কায়ান এমনভাবে স্তব্ধ হয়ে আছে যেন ঝড় ওঠার আগে কোনো নিস্তব্ধ খেলা চলছে। গার্ডগুলো এখনও ওইভাবে দাঁড়িয়ে আছে দেখে কায়ান চিৎকার করে বলে উঠল, তোমাদের সামনে তোমাদের বসকে রক্ত ঝরিয়ে চলে যাচ্ছে, আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখছো। একজন গার্ড ভয়ের কণ্ঠে বলে উঠল, বিগ বস, আপনি তো বলেছিলেন আপনাকে যদি ওই মেয়ে কখনো খুন করেও ফেলে কোনো কারণে, তবুও যেন আমরা তার গায়ে এক ফোঁটা আঁচ না লাগাই। কথাটা শুনতেই কয়েক সেকেন্ডের জন্য আবার নিস্তব্ধতা নেমে এলো। তারপর হঠাৎই কায়ানের বুক থেকে এক ভয়ঙ্কর গর্জন বেরিয়ে এলো। জিমরুম যেন সেই শব্দে কেঁপে উঠল। এরপর সে চিৎকার করে উঠল, Bring that girl right now in front of me. Just right now, mean right now.
এরপর গার্ডগুলো আর এক মুহূর্তও দাঁড়ালো না। আদেশ পেতেই তারা দৌড়ে বেরিয়ে গেল। ক্রিস্টিয়ান তখনও চিন্তায় পড়ে আছে। পেছন থেকে ক্রিস্টিয়ান কাপা গলায় বলল, স্যার আপনার ইনজুরি এখনই ট্রিট করতে হবে। কিন্তু কায়ান বুকে হাত দিয়ে মাকে ঘুরে দাঁড়ালো। তার চোখে তখন এক অদ্ভুত সিদ্ধান্তের ছায়া। এরপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার আধা ঘন্টার মধ্যে ম্যারেজ কন্ট্রাক্ট পেপার আর কাজে চাই। কথাটা বলে সে আর এক মুহূর্তও দাঁড়ালো না। ধীরে ধীরে জিমরুম থেকে বেরিয়ে গেল। তার পেছনে রয়ে গেল রক্তের কয়েক ফোঁটা আর মেঝেতে ছড়িয়ে থাকা ছেঁড়া সাদা কাগজ। জিমরুমের কাচের দেয়াল দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। সেই বাতাসে কাগজগুলো ধীরে ধীরে উড়ছে। একটা কাগজ এসে পড়ল ক্রিস্টিয়ানের পায়ের কাছে। সে নিচু হয়ে সেটা তুলে নিল, যেখানে কিছু শব্দ ভেসে উঠেছে। মিস রিদিয়া, যদি আমার শর্তে রাজি থাকে তবে আমি কায়ান দেমির আরসালান তার সামনে আর কোনোদিন উপস্থিত হব না। মিস রিদিয়া চাইলে বিয়ে ছাড়া তার জীবনের বাকি সব স্বপ্নই পূরণ করতে পারবে। সে নিজের মার্শাল আর্টসের স্টুডিও খুলবে। যেখানে যেতে চাইবে সেখানে যাবে। তাকে কখনোই কায়ান দেমিরের ছায়াও মারাতে হবে না। তার পরিবারও কোনো সমস্যার মুখোমুখি হবে না, বরং তাদের কাছে পৌঁছানোর আগেই মুছে যাবে সমস্যাগুলো। এরপরেও আর এক সাদা কাগজ তুলে নিল ক্রিস্টিয়ান। সেই কাগজের ছিল এমন কিছু শব্দ যা হাতে নিয়ে পড়তেই ক্রিস্টিয়ান যেন চমকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অবাক দৃষ্টিতে লেখাগুলোর দিকে তাকিয়ে রইল। কি এমন লেখা ছিল যে ক্রিস্টিয়ান চমকে উঠল? মেঘলা ঠান্ডা বাতাসে মিশে আছে মাটির হালকা গন্ধ, আর সন্ধ্যার আলো আধারিতে চারপাশটা শান্ত করে রেখেছে। আশেপাশে টিনের বাড়ি, বেড়ার বাড়ি, রাস্তার এক পাশ দিয়ে ধান ক্ষেত, সবজি ক্ষেত। দেখেই বোঝা যাচ্ছে এ তো কোনো গ্রাম। শহর পেরোতেই যে এরকম সুন্দর গ্রাম দেখা যায় তা বলার বাইরে। একটু সামনে টিনের ঘরের উপর একটা ছোট সাইনবোর্ডে লেখা আছে পল্লী বিদ্যালয়, যার সামনে দুই একটা বেঞ্চ আর কয়েকজন লোক দাঁড়িয়ে কথা বলছে। শোনা যাচ্ছে মামলা মীমাংসা। এই ভিড়ের মাঝখানেই দাঁড়িয়ে আছে এমির, আইদিন, জিনিয়া আর মাহিয়া। এমির আর আইদিন সোজা হয়ে দাঁড়িয়ে আছে, হাত দুটো সামনে গুজে, মুখে এক ধরনের জড়তা আর কৌতূহল। অন্যদিকে জিনিয়া আর মাহিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের ভঙ্গিতে স্পষ্ট লজ্জা, অস্বস্তি, রাগ আর ভয়। জিনিয়া আর মাহিয়া দুজনেই থরথর করে কাঁপছে। শুধু ভয় নয়, রাগও যেন বুকের ভেতর জমে উঠেছে। মনে মনে যেন পৃথিবীর সব গালাগালি আইদিন আর এমিরের উপর বর্ষণ করছে তারা। এমির যেন সেই গোপন ঝড়টা টের পেয়ে গেল। সে একটু ঝুঁকে জিনিয়ার দিকে মুখ এনে ফিসফিস করে ধীর গলায় বলল, টিকটিকির বাচ্চা, একটু কম কম স্ল্যাং ইউজ করো, আমার মুখে কামড় লাগছে। এই কথা শুনতেই জিনিয়া এমন এক দৃষ্টি ছুড়ল যেন এক্ষুনি শেষ করে দেবে এমিরকে। এমির সঙ্গে সঙ্গে আবার সোজা হয়ে গেল। তাদের ফোনগুলোও এই মুহূর্তে তাদের হাতে নেই। যদি ফোনটা পেত তবে এই সব কিছু উপভোগ করতে হতো না। এর মধ্যেই একজন লোক একটু গম্ভীর কণ্ঠে বলে উঠল, মোগো শহরে পোলাপানদের কি মোগো গ্রামে আয়সা প্রেম করন লাগে? শহরে জায়গা নাই? এই গ্রাম্য কথাবার্তা এমির আর আইদিনের মাথায় ঢুকছে না। এরপর এমির কিছুই না বুঝে কান চুলকে বলে উঠল। ইয়েস ইয়েস। লোকগুলোর কপাল কুঁচকে গেল। ওনাদের পাশে দাঁড়ানো একজন শিক্ষিত লোক বুঝিয়ে দিল যে এমির হ্যাঁ বলছে। এদিকে মাহিয়া আর জিনিয়া এমিরের উত্তর শুনে হতবাক। এমির কি জানে তাদেরকে কি প্রশ্ন করা হয়েছে? এর মধ্যে এমির খোঁচা দিয়ে আইদিনকে ফিসফিস করে বলে উঠল, বুঝি তো না কিছু। যখন কিছু না বুঝবে ইয়েস ইয়েস বলবে। আমি মুভিতে দেখেছি। তোর কথা শুনতে বলছিস? তুই যখনই কোনো আইডিয়া দিস তখনই ফ্লপ হয়। আরে এবার হবে না, ভালোই হবে। কিছুক্ষণ পর আরেকজন লোক দুই কানে হাত দিয়ে দোয়া পড়তে পড়তে বলে উঠল। এমিরের কথা মতো আইদিন হাসি টানার ভান করে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, সি মুখ খোলা জায়গা পাইয়া কি সব করবার লাগছিল আল্লাহ। তৎক্ষণাৎ সামনের লোকগুলোর চেহারার রং আরও ভয়ঙ্কর হয়ে উঠল। ইয়েস ইয়েস। পাশে দাঁড়ানো জিনিয়া আর মাহিয়া যেন এবার মাথা ঘুরেই পড়ে যাবে। কি করছে এরা? এরপর তারা এমন দৃষ্টি ছড়ল যেন ওদের এক্ষুনি খুন করে দেবে। এরপর মাহিয়া আর সহ্য করতে না পেরে তাতে দাঁত চেপে ফিসফিস করে আইদিনের উদ্দেশ্যে বলে উঠল। এই সব কিছু দেখে আইদিন ঘাবড়ে গেল। এরপর মাথা নিচু করে এমিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল। কথাটা শোনা মাত্রই আইদিনের চোখ মুখ কুঁচকে গেল। কিন্তু আইদিনের ইয়েসে যেন কিছু অল্প বয়স্ক ছেলে বাঘের মতো গজরাচ্ছে।
কিছু মুহূর্ত আগের কথা। গাড়ির মধ্যে চারজনই মাথায় গুঁতো খেয়ে জ্ঞান হারিয়ে পড়েছিল। এরপর বিকেলের দিকে তাদের কানে আসে কিছু অস্বাভাবিক কণ্ঠ আর গাড়ির কাচ চাপড়ানোর শব্দ। তাদের চোখ হালকা করে মেলতেই যেন অবাক হয়ে উঠল, কারণ মাহিয়ার উপর পড়ে রয়েছে আইদিন আর এমিরের উপর রয়েছে জিনিয়া। এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল গাড়ির মধ্যে। তারপরে শুরু হয় যত ঝামেলা। অবশ্য চারজনই অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল লোকগুলোকে, কিন্তু কে শোনে কার কথা। গাড়িটা যে গাছের সঙ্গে লাগানো ছিল, কোনো কিছুই যেন এনাদের চোখে পড়ছে না। শুধু তাদের দৃষ্টিগোচর হচ্ছিল অস্বস্তিকর ভঙ্গি, আর এখন দাঁড়িয়ে আছে ঠিক লোকগুলোর মাঝখানে। এর মধ্যেই একজন অল্প বয়স্ক কয়েকজন ছেলে বলে উঠল, ওলা দুইটার মুখ ফাটাইয়া দেওয়ান লাগতো। আইদিন আর এমির কিছুই না বুঝে একে অপরের দিকে তাকাতাকি করছে। এদিকে জিনিয়া বিড়বিড় করে মাহিয়াকে বলে উঠল, ভালোই হবে, মেরে ফাটাই দিকে এই বাদর দুটোকে। মাহিয়া অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, তোর এখনো এই পরিস্থিতিতে মজা আসছে? জিনিয়া যেন পাত্তাই দিল না। পাশ থেকেই আইদিন ফিসফিস করে বলে উঠল মাহিয়ার উদ্দেশ্যে, সুগার ক্যান্ডি কী বলছো ওরা, একটু বলো না। মাহিয়া চোখ কটমট করে দাঁতে দাঁত চেপে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, আপনাদের বেঁধে রাখবে। কথাটা শোনা মাত্রই আইদিনের চোখ বড় বড় হয়ে উঠল, গলার ঢোক গিলতে শুরু করলো। পাশে দাঁড়ানো এমির বিড়বিড় করে বলে উঠল, ব্রোকে যদি একটা কল দিতে পারতাম, ও গড। এরপর জিনিয়ার দিকে চোখ মুখ কুচকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল। সবই টিকটিকির বাচ্চার জন্য। এর মধ্যেই কিছু বয়োজ্যেষ্ঠ লোক বলে উঠলেন, না মারামারি কইরা কম নাকি? সবাই যেটা ফাইসালা করছি ওইটা হলো, কেউ একজন রহিম কাজিম রে খবর দে, এগুলো ধইরা বিয়া দেওয়ান লাগবে। কথাটা শোনা মাত্রই জিনিয়া আর মাহিয়ার যেন হুঁশ উড়ে গেল। দুজনেরই যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি শুনলো এটা তারা? বিয়ে? না না না, তা সম্ভব না। কিন্তু এখন কি করবে? জিনিয়া যেন চোখে ঝাপসা দেখছে সব। এদিকে দুজনের দুই পাশে দুই রামছাগল কোনো কথা না বুঝে হাঁ করে তাকিয়ে আছে। প্রায় ঘণ্টাখানেক পর আইদিন, মাহিয়া আর এমির, জিনিয়া চারজনের গলায় গাঁদা ফুলের মালা। মাহিয়া আর জিনিয়ার মুখ লাল হয়ে আছে, কান্না করতে করতেই অবস্থা খারাপ। চোখ ফুলে গেছে, মুখে কোনো শব্দ নেই। অনেকবার মানা করার চেষ্টা করেছে, কিন্তু কেউ ওদের কোনো কথাই শুনতে চায়নি। মুখের চিবুক ছড়িয়ে দেখা যাচ্ছে শুকনো পানির রেখা। অন্যদিকে এমির আর আইদিন কল্পনাও করেনি তাদের সঙ্গে এমন কিছু ঘটবে। প্রথমে তো বুঝতেই পারিনি, কিন্তু যখন কাজী সাহেব এসে তাদের বিয়ে পড়ানো শুরু করলো, তখন ব্যাপারটা বুঝতেই দুজনেই যেন খুশিতে আকাশে উঠছে। এই ঘাড় তারা মেয়ে দুটোকে বিয়ের জন্য রাজি করাতে এদের 7 জনম লেগে যেত। এর থেকে এই ভালো হয়েছে। এমির মুচকি মুচকি হাসতে হাসতে জিনিয়ার পাশে গিয়ে বলে উঠল, টিকটিকির বাচ্চা হয়ে গেল বউ। জিনিয়া কটমট করে রাগে দাঁতে দাঁত পিষে বলে উঠল, তোর গলার নলি ছিঁড়ে দেবো শালা ফকিন্নির বাচ্চা। এমির যেন কোনো পাত্তাই দিল না, বরং জিনিয়ার সামনে দিয়ে হাতটা একটু ঢং করে ঘুরিয়ে নিজের চুলের মধ্যে গুজে নিল। এরপর সেখান থেকে চলে গেল ওই লোকগুলোর সামনে, আর পেছন থেকে কান্নার মাঝেও যেন ফুঁসছে জিনিয়া। এদিকে আইদিন মাহিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, সুগার ক্যান্ডি, আরে ওকে? মাহিয়া কোনো কথা বলল না, শুধু মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে গেল। এমির এদিকে নিজের গাড়ির কাছে গিয়ে একটা চেক উঠিয়ে নিয়ে আসলো। আইদিনের কাছে গিয়ে বলে উঠল, আইদিন ব্রো, এরা কয়জন আছে কাউন্ট করো তো। আইদিনের ভ্রু কুচকে গেল। এরপর এমিরের দিকে তাকিয়ে বলে উঠল, কাউন্ট করে কি করবি, সঙ্গে করে নিয়ে যাবে নাকি? আরে ধর করো না। এরপর আইদিন আর কোনো কথা না বলে কাউন্ট করে বলে উঠল, 15%। এবার এমিরদের কোটির একটা চেক লিখে যিনি মুরব্বি ছিল তার হাতে তুলে দিয়ে মুখে এক খুশির হাসি ছড়িয়ে বলে উঠল, থ্যাংক ইউ গ্র্যান্ডপা, এটা আপনাদের জন্য। মুরব্বি চেকটা হাতে নিতেই সেই শিক্ষিত লোকটা মুরব্বির কানে ফিসফিস করে কিছু বলতেই মুরব্বির চোখ বড় বড় হয়ে গেল। সঙ্গে আশেপাশের জন বিস্ময় হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। বাইরে ঝড়ের প্রকোপ যেন ক্রমশ বেড়েই চলেছে।
কালো মেঘে আকাশ ঢেকে গেছে, দূরে কোথাও বজ্রপাতের শব্দ কানে ভেসে আসছে, কিন্তু সেই ঝড় যেন কোনোভাবেই রিদিয়াকে স্পর্শ করতে পারছে না, কারণ তার ভেতরে যে ঝড় বয়ে যাচ্ছে তা বাইরের সব ঝড়কে ম্লান করে দেওয়ার মতো ভয়ঙ্কর। বুকের ভেতর তোলপাড় করা যন্ত্রণা আর অপমানের ভারে তার চোখের পানি থামতেই চাইছে না। একের পর এক অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে গাল বেয়ে, কিন্তু কান্নার শব্দ যেন গলায় আটকে আছে। লিফটের ঠান্ডা দেওয়ালে হেলান দিয়ে বসে সে বারবার নিজের হাতের দিকে তাকাচ্ছে, সেই হাত যেটা দিয়ে সে কিছুক্ষণ আগে কায়েনের বুক থেকে রক্ত ঝরিয়েছে। হাত দুটো কাঁপছে, আর সেই কাঁপা হাতের দিকে তাকিয়ে কখনো নিজের উপরে রাগে, কখনো ভয়, কখনো আবার অজানা অপরাধবোধে চিৎকার করে উঠছে সে। উচ্চ অট্টালিকার লিফটটা ধীরে ধীরে নিচে নেমে এলো। দরজা খুলতেই রিদিয়া টলতে টলতে বাইরে বেরিয়ে এলো। তার হাঁটা চলা যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই। ঠিক তখনই সামনে দাঁড়িয়ে থাকা দুইজন গার্ড তাকে দেখতে পেয়ে এগিয়ে এলো। গ্লাভস পরা শক্ত হাতে তারা মুহূর্তের মধ্যেই রিদিয়ার বাহু চেপে ধরল। এই হঠাৎ আক্রমণে রিদিয়া ভয় আর রাগে চিৎকার করে উঠল। ছাড়ুন আমাকে! রিদিয়ার শরীর এতটাই দুর্বল যে তার আর নিজের মার্শাল আর্টস প্রয়োগ করারও এই মুহূর্তে সম্ভব হলো না। তবুও সে প্রাণপণে চেষ্টা করলো নিজেকে ছাড়িয়ে নিতে। হাত ছুঁড়ে মারল, পা তাপালো, কিন্তু গার্ডদের শক্ত গ্রিপের কাছে তার সব চেষ্টা যেন ব্যর্থ হয়ে গেল। গার্ডরা তাকে টানতে টানতে নিয়ে যেতে যেতে কড়া গলায় বলে উঠল, আপনার সাহস হলে কি করে আমাদের বিগ বসের গায়ে হাত ওঠানোর? এর শাস্তি আপনাকে পেতেই হবে। রিদিয়া পা তাপাতে শুরু করলো আর চিৎকার করতে করতে বলে উঠল, ছাড়েন আমাকে! কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কোথাও যাব না। কিন্তু তার কথা যেন কারো কানেই পৌঁছালো না। গার্ডরা তাকে টেনে আবার লিফটের ভেতরে ঢুকিয়ে দিল। লিফটের দরজা বন্ধ হয়ে গেল ধাতব শব্দে। ভেতরে রিদিয়া হাত পা ছুঁড়ে দেওয়ালে ধাক্কা দিয়ে চিৎকার করেই চলল, কিন্তু সেই ধাতব বাক্সের ভেতর তার প্রতিবাদ যেন প্রতিধ্বনিত হয়েই ফিরে এলো। কোনো ফল হলো না। কিছু মুহূর্ত পরে লিফট এসে থামলো কায়েনের অফিস ফ্লোরে। দরজা খুলতেই ঠান্ডা আলোয় ভরা প্রশস্ত করিডোর দেখা গেল। গার্ডরা তাকে টানতে টানতে সোজা নিয়ে গেল কায়েনের অফিস রুমে। ভেতরে ইতিমধ্যে উপস্থিত রয়েছে ক্রিস্টিয়ান আর আরও কয়েকজন গার্ড। ঘরের পরিবেশ অস্বাভাবিকভাবে ভারী। মাঝখানে বড় সোফার উপর বসে আছে কায়ান। বুকের ক্ষতস্থানে একটা সাদা তোয়ালে চেপে ধরে বসে আছে। তোয়ালেটা ইতিমধ্যেই রক্তে ভিজে লাল হয়ে উঠেছে। গার্ডরা কোনো রকম কোমলতা ছাড়াই রিদিয়াকে টেনে এনে ঠান্ডা মার্বেলের মেঝেতে ছুঁড়ে ফেলল। ঠান্ডা পাথরের স্পর্শে তার শরীর কেঁপে উঠল। কায়েনের চোখ মুহূর্তেই গার্ডের দিকে উঠল। সেই দৃষ্টিতে এমন এক ভয়ঙ্কর আগুন জ্বলছিল যে গার্ডরা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, যেন এই দৃষ্টি তাদের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু পরের মুহূর্তেই কায়ান আবার সেই দৃষ্টি ফিরিয়ে নিল, যেন তার সমস্ত মনোযোগ এখন অন্য কোথাও। রিদিয়া ধীরে ধীরে উঠে বসে হিংস্র চোখে তাকালো কায়ানের দিকে, আর সেই তাকানোতেই সে থমকে গেল। এত রক্ত ঝরার পরেও মানুষটা যেন এক বিন্দুও ভেঙে পড়েনি। তার শরীর সোজা, চোখে অদ্ভুত কঠোরতা, যেন সেই আঘাত তাকে দুর্বল না করে বরং আরও শক্ত করে তুলেছে। কায়েনের নীলাভ চোখে আগুন জ্বলছে, কিন্তু ঠোঁটের কোণে লেগে আছে সেই চিরচেনা বিদ্রুপ মাখা হাসি। এই দৃশ্য দেখে রিদিয়া কয়েক সেকেন্ডের জন্য হতবাক হয়ে রইল। তারপর রাগে আর ক্ষোভে কাঁপতে কাঁপতে দাঁত চেপে বলল, আমাকে এখানে কেন আনা হয়েছে? রিদিয়ার চোখে সেই হিংস্র চাহনি যেন এই মুহূর্তে কায়েনকে আর বিমোহিত করতে পারছে না। যে চোখের গহীনে কিছুক্ষণ আগেও মানুষটাকে যেন কিছু খুঁজে ফিরছিল, এখন সেই মানুষটাই সম্পূর্ণ অন্য রূপ নিয়েছে। তার মুখভঙ্গি শক্ত, দৃষ্টি ঠান্ডা আর নির্মম ভয়ঙ্কর কঠিন, যেন এই সব কিছুই তার কাছে কেবল তুচ্ছ এক নাটক, যার প্রতিটি দৃশ্য সে নির্লিপ্তভাবে দেখে যাচ্ছে। বাইরে ঝড় যেমন আকাশকে তছনছ করে দিচ্ছে, তেমনি এই ঘরের ভেতরেও জমে উঠছে এক অদৃশ্য ঝড়, নীরব, কিন্তু হতে চলেছে এক ভয়ঙ্কর তাণ্ডব। এর মাঝেই কায়েন বুকের উপর চেপে ধরা রক্তে ভেজা তোয়ালেটা হঠাৎ করেই ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। তোয়ালেটা পড়তেই সাদা মার্বেলের উপর লাল রক্তের দাগ আরও স্পষ্ট হয়ে উঠল। তারপর ধীরে ধীরে সেই অভিজাত সোফা ছেড়ে উঠে দাঁড়ালো।
তার শরীরে এখনও কোনো শার্ট নেই। উন্মুক্ত পেশিবহুল বুক জুড়ে আঁকা ট্যাটুগুলো স্পষ্ট হয়ে আছে। নিচে শুধু ঢিলা কালো ট্রাউজার। আহত শরীর থেকেও তার উপস্থিতি যেন ঘরের প্রতিটি কোণ দখল করে রাখছে। ঠোঁটের কোণে ধীরে ধীরে এক বিদ্রূপ মাখা হাসি ফুটে উঠল। সেই হাসি নিয়ে সে হৃদয়ার দিকে তাকিয়ে বলে উঠল, সিলি গার্ল, কায়েন দেবীর আর্সেলানকে আঘাত করেছ? ভাবলে কি করে তুমি এখান থেকে যেতে পারবে? তার কণ্ঠে কোনো উচ্চস্বরে রাগ নেই, কিন্তু সেই ঠান্ডা স্বর যেন আগুনের থেকেও বেশি ভয়ঙ্কর। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো একজন গার্ড, তার সঙ্গে এক মধ্যবয়স্ক লোক, একজন কাজী। লোকটা ভেতরে ঢুকেই চারপাশে তাকিয়ে যেন আরও ভয় পেয়ে গেল। তার মুখে স্পষ্ট অস্বস্তি আর আতঙ্কের ছাপ। কায়ান সেই দৃশ্য দেখে হঠাৎ এক ভয়ঙ্কর হাসি হেসে উঠল। তারপর ধীরে ধীরে বলে উঠল, ওয়েলকাম, আপনারই তো ওয়েট করছিলাম। কাজী যেন থরথর করে কাঁপছে। হৃদিয়ার মাথায় কিছুই ঢুকছে না। এই লোকটা ঠিক কী করতে চাইছে? সে আবারও চিৎকার করে উঠল, এই মুহূর্তে আমাকে এখান থেকে যেতে দিন। কিন্তু কায়ান যেন তার কথা শুনতেই পেল না। কায়ান তার অফিসের টেবিলের দিকে এগিয়ে গেল আর উঠিয়ে নিল একটা পেপার আর পেন। হৃদিয়া চমকে উঠল। সে তো পেপার ছিঁড়ে ফেলেছিল। তবে এরপর ধীর পায়ে কায়ান হৃদিয়ার দিকে এগিয়ে আসলো। হৃদিয়ার সামনে এক হাঁটু মুড়ে বসে পড়ল। এরপর হৃদিয়ার সামনে পেপারটা এগিয়ে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, সাইন ইট। হৃদিয়া না তাকিয়েই বলে উঠল, কখনো না, মরে গেলেও না। কায়ানের ঠোঁটের কোণে আবার সেই অদ্ভুত হাসিটা ফিরে এলো। সে ধীরে ধীরে একটু ঝুঁকে এসে নিচু স্বরে বলল, তোমাকে তো আমি মরতে দেবো না, তাই সাইনটা করো রাইট নাও, যদি নিজের নানাকে বাঁচাতে চাও। বাইরের ঝড়টা ততক্ষণে আরও তীব্র হয়ে উঠছে। আকাশের বুক চিরে বিদ্যুৎ ঝলসে উঠছে, আর জানালার কাছে হঠাৎ বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ল। আর সেই শব্দ যেন ঘরের ভেতরের টানটান নীরবতার সঙ্গে অদ্ভুতভাবে মিশে গেছে। বাতাসের গর্জন আর বজ্রপাতের আলো মাঝে মাঝে পুরো রুমটাকে কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু সেই ঝড়ের চেয়েও ভারী হয়ে আছে এই ঘরের পরিবেশ। মনে হচ্ছে বাইরে যেমন আকাশে ঝড় বইছে, ঠিক তেমনই ঝড় বয়ে যাচ্ছে এই ঘরের ভেতরেও। হৃদিয়ার শরীরে আগুন জ্বলছে। সেই শরীরের পুরো জোর লাগিয়ে বলে উঠল, আমি সাইন করব না, ব্যাস করব না। তার কণ্ঠে এমন এক জেদ, এমন এক প্রতিবাদ লুকিয়ে আছে যেন মৃত্যুও তাকে এই সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না। কায়ান বাঁকা হাসি দিয়ে হৃদিয়ার কাঁপতে থাকা চিবুকে হাত দিয়ে বলে উঠল, খুব শখ না নিকা করার? সে ব্যবস্থায় মিস শেখ, সে ব্যবস্থা করছি মিস শেখ। খুব ইচ্ছা মিস থেকে মিসেস হওয়ার, তাই না? অনেক বুঝিয়েছে, কিন্তু তুমি শুনলে না। চাচ্ছিলাম তোমাকে একটু শান্তি দিই, বাট ইউ ডোন্ট ডিজার্ভ পিস। রেডি হও জাহান্নাম দেখার জন্য। মানে কি এসবের? নিজের চোখেই দেখে নাও। আর সেই দিকে তাকাতেই তার চোখ হঠাৎ বড় বড় হয়ে গেল। যেন এক মুহূর্তে সব শব্দ, সব প্রতিবাদ হারিয়ে গেল তার কণ্ঠ থেকে। বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সেই কাগজটার উপরে স্পষ্ট লেখা ম্যারেজ কন্ট্রাক্ট, আর সেখানে ইতিমধ্যেই রয়েছে কায়ানের সিগনেচার। কাগজের সাদা অংশে লালচে রক্তের দাগ লেগে আছে, সম্ভবত সেই রক্ত যা একটু আগেই কায়ানের বুক থেকে ঝরেছিল। এই দৃশ্য দেখে হৃদিয়ার ভেতরে অদ্ভুত এক ব্যথা মোচড় দিয়ে উঠল। ইস্তানবুলে বসে হৃদিয়া যখন খুব করে চেয়েছিল কায়ান হারামের সিদ্ধান্ত ভুলে গিয়ে যদি তাকে হালালভাবে গ্রহণ করত, হৃদিয়া কোনো দিকে না তাকিয়ে সেদিকেই ছুটে যেত। কিন্তু এই মুহূর্তে এই হালাল পেপার হৃদিয়ার কাছে হারাম মনে হচ্ছে। এই ম্যারেজ কন্ট্রাক্ট তার কাছে বিষ মনে হচ্ছে। কায়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার চোখ লালচে হয়ে উঠেছে, মুখের পেশিগুলো শক্ত হয়ে আছে, যেন ভেতরের আগুনকে কোনোভাবে আটকে রাখার চেষ্টা করছে। তারপর ধীরে কিন্তু স্পষ্ট স্বরে বলল, মিসেস আর্সেলান হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন মিস শেখ। খুব ইচ্ছা ছিল বিয়ে করার, নেন আপনার ইচ্ছার আস্তাগফিরুল্লাহ করা হলো। হৃদিয়া মুহূর্তে এই সাইডে থুতু ছুঁড়ে দিল। রাগ জমানো বাঁকা হাসি দিয়ে বলে উঠল, কখনোই না। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ হলেন আপনি, আর আমার জীবনের সব থেকে ঘৃণা করে বেশি আমি আপনাকে। তারপরেও কি করে ভাবলেন যে আমি পেপারে সাইন করব? হৃদিয়া সেই বাঁকা হাসি মিলিয়ে গিয়ে এক কঠিন রূপ ধারণ করল।
দুজনেরই নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, বুক দ্রুত ওঠানামা করছে। তাদের মাঝখানে বাতাসটা যেন ঘন হয়ে উঠেছে উত্তেজনায়। এই মুহূর্তে কেউই কারোর থেকে কম নয়, দুজনেই যেন আগুন। আশেপাশের সবাই, ক্রিস্টিয়ান থেকে শুরু করে গার্ড, স্টাফ পর্যন্ত ভয়ে ফুটে উঠেছে। কারণ সবাই জানে তাদের বিগ বস যদি কিছু বলে তবে তা যে কোনো মূল্যেই করে থাকে। আর এই মুহূর্তে তাকে আটকানোর ক্ষমতা কারও নেই। এমনকি কাজীর চোখ মুখ জুড়ে নোনা পানি ফুটে উঠেছে। এর মধ্যেই কায়ান চিৎকার করে বলে উঠল, ওই কাজে এদিকে আয়। কাজী এক মুহূর্ত দাঁড়ালো না, কানে কথা যাওয়া মাত্র তাদের কাছে ছুটে এসে দাঁড়ালো। কায়ান রিদিয়ার রাগে কাঁপতে থাকা মুখের দিকে তাকিয়ে গর্জন তুলে বলে উঠল। লেখাপড়া। কায়ানের গর্জে ওঠা কণ্ঠে পুরো রুমটা যেন মুহূর্তেই থমকে গেল। কাজী সাহেব কাঁপতে থাকা হাতে দাড়ি ছুঁয়ে একবার রিদিয়ার দিকে আরেকবার কায়ানের দিকে তাকালেন। তার কণ্ঠ শুকিয়ে এসেছে। বাইরে বজ্রপাতের আলো এক ঝলক এসে ঘরটাকে আলোকিত করে আবার নিভে গেল। কাজী আস্তে করে বললেন, বাবা, বিয়ে তো জোর করে হয় না, মেয়ের সম্মতি। তার কথা শেষ হওয়ার আগেই কায়ানের চোখে আগুন জ্বলে উঠল। সে ধীরে ধীরে বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর কাজীর দিকে তাকিয়ে নিচু অথচ ভয়ঙ্কর শান্ত কণ্ঠে বলল, আমি যা বলেছি তাই হবে, নেকা পড়ান। রুমের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। কাজী সাহেব অসহায় চোখে রিদিয়ার দিকে তাকালেন। রিদিয়া তখনও সেই ঠান্ডা মেঝেতেই বসে আছে, আগুনের মতো চোখ নিয়ে। তার বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসে। বাইরে আবার বজ্রপাত হলো। কাজীর ঠোঁট কাঁপতে লাগলো। কিন্তু এই মুহূর্তে পুরো ঘরে একটাই সত্যি স্পষ্ট, কায়ান দেমির আরসালানের সামনে কেউ দাঁড়াতে পারে না। কাজী রিদিয়ার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই রিদিয়া গর্জে উঠল, আমি আপনার মতো মানুষকে কখনোই কবুল বলবো না, না তো আপনার মুখ থেকে কখনোই কবুল শুনবো। কায়ান আর কোনো কথা বাড়ালো না, ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। তার চোখে তখন এক অদ্ভুত স্থিরতা, যেন সে যা করতে যাচ্ছে সেটা তার কাছে একেবারেই স্বাভাবিক। তারপর সে টেবিলের দিকে এগিয়ে গিয়ে নিজের ফোনটা তুলে নিল। 1 নম্বর ডায়াল করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই ওপাশ থেকে ফোনটা রিসিভ হলো। কায়ান ফোনটা লাউডস্পিকারে রেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলল, ও ডক্টর আনসারি, মিস্টার আদনান শেখের কন্ডিশন কি? ফোনের ওপাশ থেকে তৎক্ষণাৎ উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, স্যার, অবস্থা ক্রিটিক্যাল। এই মুহূর্তে ট্রিটমেন্ট চালু না করলে বাঁচানো যাবে না। কথাটা যেন বজ্রপাতের মতো পুরো ঘরের মধ্যে বেজে উঠল। আর সেই শব্দ শুনতেই রিদিয়ার বুক কেঁপে উঠল। তার চোখ মুহূর্তেই বড় হয়ে গেল, যেন তার ভেতরের সমস্ত শক্তি এক মুহূর্তে ভেঙে পড়ল। এদিকে কায়ান এক হাত কোমরে রেখে ধীরে ধীরে এদিক ওদিক পায়চারি করতে লাগলো। তার মুখে সেই একই নিষ্ঠুর শান্তি। তারপর ঠান্ডা গলায় বলল, নো প্রবলেম ডক্টর আনসারি। ওনার ফ্যামিলি চায় না উনি জীবিত থাকুক, তাই আপনি ট্রিটমেন্টের কথা ভুলে যান। আর ট্রিটমেন্ট চালু করতে। কথা শেষ করতে পারল না, তার আগেই রিদিয়া চিৎকার করে বলে উঠল, না, একদম না, এটা করবেন না প্লিজ। তার গলা ভেঙে যাচ্ছে, চোখ থেকে পানি ঝরতে শুরু করেছে। সে যেন আর নিজেকে ধরে রাখতে পারছে না, বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। এই দৃশ্য দেখে কায়ান এক মুহূর্তের জন্য থামল। তারপর ফোনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, 1 মিনিট ডক্টর আনসারি, ওনার পরিবারকে একবার লাস্ট চান্স দিয়ে দেখি। এই বলে কায়ান রিদিয়ার দিকে এগিয়ে আসতে আসতে চোখের হিংস্র দৃষ্টি রিদিয়ার দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, সৈয়দ শেখ, আপনার এখনো মনে হচ্ছে আমি মানুষ? রিদিয়া অশ্রু ভেজা অসহায় চোখে কায়ানের দিকে তাকিয়ে পড়ল, কিন্তু কোনো অসহায়ত্ব কায়ানকে আর নরম করতে পারল না। বরং কায়ান আরও কঠিন কণ্ঠে বলে উঠল, আমি অমানুষ কায়ান দেমির আরসালান। মিস্ট্রি দিয়ে রুবিনের শেখ, আমার প্রতিটা মুহূর্ত তোকে কবুল। আরও 1-2 পা এগিয়ে এসে আবারও বলে উঠল, আমি কায়ান দেমির আরসালান, আমার রক্তের প্রতি বিন্দুতে তোকে কবুল। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই নিঃশ্বাস আটকে এই দৃশ্য দেখছে। কায়ান এবার ঠিক রিদিয়ার সামনে এসে দাঁড়ালো। তার বিশাল দেহ যেন পাহাড়ের মতো ছায়া ফেলে দিল রিদিয়ার ওপর। তারপর গভীর নিঃশ্বাস ফেলে নিচু স্বরে বলল,
আমি কায়েন দেবেন আর্সেলান, আমার প্রতি নিঃশ্বাসেতেও কি কবুল। কথাটা শেষ করেই সে হঠাৎ রিদিয়ার হাত ধরে এক ঝটকায় তাকে দাঁড় করিয়ে নিজের বুকের মধ্যে টেনে নিল। রিদিয়া বিস্ময় আতঙ্কে কেঁপে উঠল। তার শরীর শক্ত হয়ে গেল। কায়েনের শক্ত বাহু তার মেয়েধীন কোমর জড়িয়ে ধরল। তারপর সে নিচু হয়ে রিদিয়ার ভেজা ডাগর চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল কঠোরতা, অপমান, রাগ আর এক অদ্ভুত উন্মাদনা। তারপর সে পাশে হাত বাড়ালো। মুহূর্তের মধ্যেই ক্রিস্টিয়ান্স সেই ইশারা বুঝে এগিয়ে এলো। মেঝেতে পড়ে থাকা ম্যারেজ কন্ট্রাক্টটা তুলে কায়ানের হাতে দিল। কাগজটা হাতে নিয়ে কায়ান আবার রিদিয়ার দিকে তাকালো। তার ঠোঁটে ঠান্ডা হাসি টেনে কাগজটা রিদিয়ার সামনে ধরে বলল, নে, এই ম্যারেজ কন্ট্রাক্টে নিজের সিগনেচার দিয়ে এবার এই অমানুষকে কবুল বল। মুহূর্তটা যেন হঠাৎ থেমে গেল। রিদিয়াকে বুকের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে কায়ান। দুজনের শরীর এতটাই কাছাকাছি যে তাদের দ্রুত ওঠানামা করা বুক একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। উত্তপ্ত রাগের নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ছে বারবার। রিদিয়ার চোখ ভেজা, বুক কাঁপছে দমকা শ্বাসে, আর কায়ানের বুক থেকে বেরিয়ে আসা রাগের গরম নিঃশ্বাস যেন তার গাল ছুঁয়ে আগুনের মতো লাগছে। তাদের দুজনের মাঝখানে যেন আর এক চুল ফাঁকাও নেই। বাইরে ঠিক সেই মুহূর্তে বজ্রপাত হলো। বিদ্যুতের ঝলকে এক মুহূর্তের জন্য পুরো ঘর আলোকিত হয়ে উঠল। আর সেই আলোয় স্পষ্ট দেখা গেল দুজনের চোখে জমে থাকা এক নিঃশব্দ দহন। বাইরে আকাশে যেমন তাণ্ডব চলছে, ঠিক তেমনই তাণ্ডব যেন বন্দী হয়ে আছে তাদের দুজনের বুকের ভেতর। তখনই পাশ থেকে কাজী সাহেব কাপা কণ্ঠে বলে উঠলেন, মা কবুল বলো। রিদিয়ার ঠোঁট কাঁপছে, বুকের ভেতর শ্বাস যেন আটকে যাচ্ছে বারবার। চোখে জমে থাকা অশ্রু ঝাপসা করে দিচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখ। আর কায়ান তার চোখের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে, যেন এই মুহূর্তে তার কাছ থেকে শুধু একটা শব্দই শুনতে চায়, কবুল। তখনই কায়ান আবার ঠান্ডা স্বরে বলে উঠল, ডক্টর আনসারি, আমার জবাবের অপেক্ষা। কিন্তু তার বাক্য শেষ হওয়ার আগেই হঠাৎ ভেঙে পড়া দগ্ধ কণ্ঠে শব্দটা বেরিয়ে এলো, কবুল। মুহূর্তেই যেন সব কিছু বদলে গেল। বদলে গেল রিদিয়ার পদবি, বদলে গেল তার পরিচয়, বদলে গেল তার ঠিকানা। সব থেকে বড় কথা, বদলে গেল তার পুরো জীবনটাই। এরপর কায়ান বাঁকা হাসি দিয়ে রিদিয়াকে ছেড়ে বলে উঠল, Sign the paper quickly. My boys are waiting for their boss's marriage, so they can throw a party. রিদিয়া কিছু বলল না। তার মুখে কোনো শব্দই নেই, চোখে কোনো প্রতিবাদ নেই, শুধু এক গভীর শূন্যতা। পাথরের মতো নিস্তব্ধ হয়ে সে কায়ানের হাত থেকে কাগজটা নিল। তার আঙুলগুলো কাঁপছে। কলমটা ধরতেই মনে হলো যেন হাতটা নিজের নয়। তারপরও সে সাইন করে দিল, একটা মাত্র সিগনেচার। আর সেই সিগনেচারের সঙ্গেই অফিসিয়ালি সে হয়ে গেল মিসেস কায়ান দেমির আর্সেলান। এরপর এক ভয়ঙ্কর দৃষ্টি ছুঁড়ে কঠিন কণ্ঠে কায়ানকে বলে উঠল, আমি আপনাকে কখনো ক্ষমা করব না। কায়ান একটু ঝুঁকে মাথা নিচু করে ঠোঁটের কোণে হাসি টেনে বলে উঠল, Do whatever you want to do, মিসেস আর্সেলান। সব কিছু বড় আমি চেয়েছিলাম তোমাকে একটু শান্তি দিতে, কিন্তু তুমি নিজেই তোমার নিকা বেছে নিয়েছিলে নিজের জীবনকে জাহান্নামে পরিণত করার জন্য। সো আমি তোমাকে সেই জাহান্নামে গিফট করলাম। সেই বাঁকা হাসি রেখেই এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, নিকা চেয়েছিলে, নিকা দিয়েছি তোমায়। নাম, যশ, খ্যাতি সব কিছুই পাবে, কিন্তু কায়ান দেমির আর্সেলানকে নিজের হাজব্যান্ড হিসেবে কখনোই পাবে না। তারপর গাম্ভীর্য নিয়ে দুই পকেটে হাত ঢুকিয়ে দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, অল বয়েজ, হেল ইউর নিউ লেডি অফ দি হাউস। পরক্ষণেই পুরো ঘর জুড়ে গমগম করে উঠল একত্রিত কণ্ঠের প্রতিধ্বনি। অল হেল আওয়ার নিউ লেডি অফ দ্য হাউস। সবাই মাথা নিচু করে আছে। রিদিয়া স্তব্ধ হয়ে গেল মুহূর্তেই। তার পরিচয় কি এতটাই বদলে গেল? সেই মুহূর্তে পেছন থেকে কাজী সাহেব কায়ানের উদ্দেশ্যে কাপা কণ্ঠে বলে উঠল, বাবা বলছিলাম কি, কাবিননামা তো সাইন করা হলো না। কায়ান বাইরে যেতে যেতে ভারী কণ্ঠে বলে উঠল, ওটা ফাঁকা রাখেন, আমার বউয়ের সঙ্গে স্পেশাল নাইট করার কোনো ইচ্ছে নেই। কথাটা শুনতেই কাজীর ভ্রু কুঁচকে গেল আর মনে মনে বলে উঠল, হয় আমার কাঁচা ভেজায়া বিয়ে সারলো,
এই বদমাইশ এখন বলে বাসর করব না, তাহলে বিয়ে করলি কেন? এই ভাবতেই রিদিয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে পড়ল। কিন্তু রিদিয়ার দৃষ্টি এখনও ওইভাবেই স্তব্ধ হয়ে কায়েনের যাওয়ার দিকে রইল। কায়েনের পেছন পেছন এক এক করে সবাই বেরিয়ে গেল। রিদিয়া ধপ করে মাটিতে বসে পড়ল। সে যেন ভাবতেই পারছে না তার সঙ্গে ঠিক কী হলো। সে এখন এই নিকৃষ্ট জালিম মানুষটার স্ত্রী।